আমাদের সবার মধ্যেই তো বাবা মায়ের কিছু না কিছু ছাপ থাকে, তাই না? কারো হয়তো চোখের রংটা মেলে, কারো আবার উচ্চতা। কিন্তু আমরা হুবহু তাদের মতো হই না কেন বলুন তো? জীবনবিজ্ঞানের যে দারুণ চ্যাপ্টারটা এই রহস্যের সমাধান করে, তার নাম হল বংশগতি। চলুন আজের একদম গোড়ার কথাগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই একটা কথা বলে রাখি, এই অধ্যায়টা নিয়ে একদম ভয় পাওয়ার কিছু নেই। আজকের এই আলোচনায় আমরা বংশগতির বেসিক কনসেপ্ট আর কয়েকটা খুব জরুরি টার্ম বা শব্দের মানে বুঝে নেব। বিশ্বাস করুন, এগুলো ঠিকঠাক জানা থাকলে মেন্ডেলের পরীক্ষাগুলো জলের মতো সহজ লাগবে। আমাদের মনে প্রায়ই একটা প্রশ্ন আসে, তাই তো, যে আমরা বাবা মায়ের মতো দেখতে হলেও একেবারে তো তাদের ফটোকপি নই। এই যে মিল আর অমিল, এর রহস্যটা কি? এখানেই আসছে বংশগতি আর প্রকরণের আইডিয়াটা। তো বংশগতি বা হেরিডিটি হল সেই প্রসেসটা যার মাধ্যমে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো, যেমন ধরুন চুলের রং, চোখের মণির রং বা উচ্চতা, তাদের ছেলে মেয়েদের মধ্যে চলে আসে। সহজ কথায়, বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে পরের জেনারেশনে পাস অন হওয়ার পদ্ধতিটাই হল বংশগতি। আচ্ছা, তাহলে মনে একটা প্রশ্ন আসতেই পারে, যদি বংশগতির জন্যেই আমরা বাবা মায়ের বৈশিষ্ট্য পাই, তাহলে একই বাবা মায়ের সন্তান মানে ভাই বোনেরা দেখতে একদম একরকম হয় না কেন? তাদের মধ্যে এত পার্থক্য কোথা থেকে আসে? এই প্রশ্নের উত্তরটাই হল প্রকরণ বা ভ্যারিয়েশন। ব্যাপারটা খুব সহজ। বংশগতি যেখানে মিলের কথা বলে, প্রকরণ সেখানে পার্থক্যের কথা বলে। একই প্রজাতির জীবের মধ্যে আমরা যে ছোট বা বড় পার্থক্যগুলো দেখি, তাকেই প্রকরণ বলা হয়। আর এই প্রকরণের জন্যই পৃথিবীতে এত ভ্যারাইটি, এত জীববৈচিত্র্য। কিন্তু এই যে পার্থক্য বা প্রকরণ, এগুলো তৈরি হয় কিভাবে? এর একটা অন্যতম কারণ হল মিউটেশন। মিউটেশন হল জিনের গঠনে হঠাৎ করে ঘটে যাওয়া একটা পার্মানেন্ট চেঞ্জ, যা থেকে একেবারে নতুন বৈশিষ্ট্যের জন্ম হতে পারে। আর এই পরিবর্তনটা বংশ পরম্পরায় চলেও যেতে পারে। বেশ, তাহলে বংশগতি কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের এর মূল একক বা বলতে পারেন বিল্ডিং ব্লকগুলোর সম্পর্কে জানতে হবে। চলুন তাহলে সেই ইউনিটগুলোর সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। বংশগতির একদম গোড়ার কথা হলো জিন। জিনকে ভাবতে পারেন একটা রেসিপি বুকের একটা লাইন, যা ঠিক করে দেয় আমাদের শরীরের কোনো বৈশিষ্ট্য কেমন হবে, যেমন চুলের রং কালো হবে নাকি বাদামি। এক কথায়, জিনই হল বংশগতির ধারক ও বাহক। এখন প্রশ্ন হল, এই জিনগুলো থাকে কোথায়? জিনগুলো আসলে ক্রোমোজোম নামের একটা জিনিসের ওপর সুতোর মতো করে সাজানো থাকে। আর একটা ক্রোমোজোমের ওপর কোনো একটা জিনের যে নির্দিষ্ট ঠিকানা বা জায়গা, তাকেই বিজ্ঞানের ভাষায় বলে লোকাস। তাহলে সহজ কথায়, লোকাস কি? লোকাস হলো ক্রোমোজোমের ওপর জিনের পার্মানেন্ট অ্যাড্রেস। এখন ভাবুন তো, একই অ্যাড্রেসে কি একই জিনের বিভিন্ন ভার্সন থাকতে পারে? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, পারে। আর এখানেই আসছে অ্যালিলের কনসেপ্ট। একই বৈশিষ্ট্যের জন্য দায়ী একটা জিনের যে বিভিন্ন রূপ বা ভার্সন থাকে, তাদেরকেই বলে অ্যালিল। যেমন ধরুন, মটর গাছের উচ্চতার জন্য দায়ী জিনের দুটো রূপ হতে পারে, একটা লম্বা হওয়ার জন্য, যাকে আমরা বড় হাতের টি দিয়ে লিখি, আর অন্যটা বেটে হওয়ার জন্য, যাকে আমরা ছোট হাতের টি দিয়ে লিখি। এই টি আর টি হল একে অপরের অ্যালিল। বংশগতি বুঝতে গেলে এর একটা নিজস্ব ভাষা আছে, বলতে পারেন একটা স্পেশাল ভোক্যাবুলারি। চলুন সেই ভাষার কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ শিখে নেওয়া যাক, যা আমাদের জিনগত বৈশিষ্ট্যগুলো বোঝাতে দারুণভাবে সাহায্য করবে। দুটো খুব জরুরি টার্ম হল জিনোটাইপ আর ফিনোটাইপ। কোনো জীবের ভেতরে জিনের যে গঠন, তাকে বলে জিনোটাইপ, যেমন টিটি বা টিটি। আর এই জিনের গঠনের ফলে বাইরে যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই, তাকে বলে ফিনোটাইপ, যেমন লম্বা গাছ বা বেটে গাছ। সোজা কথায়, জিনোটাইপ হল ভেতরের কোড, আর ফিনোটাইপ হল তার বাইরের প্রকাশ। এই জিনোটাইপ আর ফিনোটাইপের সম্পর্কটা না একটা চেকার বোর্ডের মাধ্যমে খুব ভালোভাবে বোঝা যায়। এই বোর্ডে আমরা দেখতে পাই বাবা মায়ের থেকে আসা বিভিন্ন জিনের কম্বিনেশনে ছেলেমেয়েদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য কী রেশিওতে প্রকাশ পেতে পারে। মানে ভেতরের জিনোটাইপের কম্বিনেশনই ঠিক করে দেয় বাইরের ফিনোটাইপের অনুপাতটা কী হবে। আমরা যে জিনোটাইপের কথা বললাম, সেগুলোকে আরও দুটো ভাগে ভাগ করা যায়। যখন কোনো বৈশিষ্ট্যের জন্য দুটো অ্যালিলি একরকম হয়, যেমন ধরুন বড়টি বড়টি বা ছোটটি ছোটটি, তখন সেই অবস্থাকে বলে সমসংকর বা হোমোজাইগাস। আর যখন অ্যালিল দুটো আলাদা হয়, যেমন একটা বড়টি আর একটা ছোটটি, তখন তাকে বলে বিষমসংকর বা হেটেরোজাইগাস। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, বিষমসংকর বা টিটি অবস্থায় গাছটা লম্বা হবে নাকি বেটে? এখানেই আসে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কনসেপ্ট। যে অ্যালিলটা হেডমাস্টারের মতো, মানে অন্য অ্যালিল থাকা সত্ত্বেও নিজের বৈশিষ্ট্যটাই প্রকাশ করে, যেমন টি, তাকে বলে প্রকট বা ডমিনেন্ট। আর যে অ্যালিলটা একটু লাজুক, চুপচাপ থাকে এবং শুধু জোড়ায় থাকলেই প্রকাশ পায়, যেমন টি,
তাকে বলে প্রচ্ছন্ন বা রিসেসিভ। এতক্ষণ আমরা যে এতগুলো টার্ম শিখলাম সেগুলোর আসল অ্যাপ্লিকেশন দেখা যায় সংকরায়নে। চলুন খুব সংক্ষেপে এর ধারণাটাও বুঝে নিই। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হল দুটো আলাদা জিনগত বৈশিষ্ট্য আছে এমন জীবের মধ্যে ক্রস বা মিলন ঘটিয়ে একটা সংকর বা হাইব্রিড জীব তৈরি করার পদ্ধতি। মেন্ডেল কিন্তু তার পরীক্ষার জন্য এই পদ্ধতিটাই ব্যবহার করেছিলেন। মেন্ডেলের পরীক্ষায় যেমনটা দেখা যায়, একটা বিশুদ্ধ লম্বা মানে টিটি মোটর গাছের সাথে একটা বিশুদ্ধ বেটে অর্থাৎ স্মল টিটি গাছের সংকরায়ন ঘটানো হলো। এখানে যে মূল উদ্ভিদ দুটো দিয়ে পরীক্ষাটা শুরু হচ্ছে তাদের বলা হয় জনিত্রীজনু বা পি জেনারেশন, আর তাদের মিলনের ফলে যে প্রথম প্রজন্মের সন্তান জন্মায় তাদের বলা হয় প্রথম অপত্যজনু বা F1 জেনারেশন। বেশ, তো অনেক কিছু তো জানা হলো। এবার আসা যাক সবথেকে জরুরি অংশে। এতক্ষণ যা কিছু আলোচনা করলাম সেটা পরীক্ষার জন্য কেন এতটা ইম্পর্ট্যান্ট? একটা কথা মাথায় রাখতে হবে, মাধ্যমিক পরীক্ষার জন্য এই টার্মগুলো কিন্তু ভীষণ জরুরি। এগুলো থেকে প্রায়ই এমসিকিউ বা 1 নম্বরের ছোট প্রশ্ন আসে, তাই প্রত্যেকটা সংজ্ঞা ভালো করে মনে রাখা দরকার। সত্যি বলতে কি, এই টার্মগুলোর ওপর দখল থাকা মানে মেন্ডেলের সূত্র বোঝার অর্ধেক কাজ এখানেই শেষ। তাহলে আজকের আলোচনায় আমরা বংশগতির কিছু একেবারে প্রাথমিক কিন্তু খুব জরুরি ধারণা পরিষ্কার করে নিলাম। পরের ক্লাসে আমরা সরাসরি মেন্ডেলের পরীক্ষা অর্থাৎ মটর গাছের উপর তার সেই বিখ্যাত কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। শেষ করার আগে একটাই পরামর্শ দেব, এই আলোচনাটা প্রয়োজনে আরও 2-1বার দেখে নিন, তাহলে দেখবেন প্রত্যেকটা সংজ্ঞা আর ধারণা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কারণ বংশগতির এই বেসটা মজবুত হলে পুরো অধ্যায়টাই অনেক সহজ হয়ে উঠবে।